নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সেনাপ্রধানের ভূমিকা খুব রহস্যজনক। আপনি যদি ক্রোনোলজি দেখেন তার কাজকর্মের, তাহলে রহস্যই আপনার কাছে মনে হবে। যখন ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন, তখনই সেনাপ্রধান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বললেন যে সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। 2, গণ অভ্যুত্থানের 150তম দিনে তিনি প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়ে ইউনূস সরকারকে তুলোধনা করলেন, বললেন যে ইউনূস সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে সর্বক্ষেত্রে, এবং রাজনৈতিক বন্দোবস্ত এবং রাজনৈতিক সরকারি যা যা সংস্কার করার সেটা যদি তারা মনে করে প্রয়োজন আছে তারাই করবে। অর্থাৎ রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সরকারের পক্ষে সওয়াল করেছেন সেনাপ্রধান। 3, তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, নির্বাচন অনুষ্ঠিত করতে চান, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, এবং বলেছেন তার কার্যকালের মেয়াদে সেনাবাহিনী কখনো রাষ্ট্র ক্ষমতার অংশীদার হবে না। 4, বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার বাসভবনে গিয়ে সস্ত্রীক তিনি প্রায় 1 ঘন্টা আলোচনা করলেন। সেনাপ্রধান যদিও বারবার বলছেন যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় না, কিন্তু তার বিভিন্ন কাজের মধ্যে থেকে অনেকগুলো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেমন সেনাপ্রধান দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন, একটা আড়াল রেখে, যে তিনি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা। সেনাবাহিনী যতই আনুষ্ঠানিক ক্ষমতার থেকে দূরে থাকুক, সেনাবাহিনী যে বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রক সেটা কিন্তু ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বলে দিয়েছেন, স্পষ্টভাবে। এর মধ্যে কোনো রকম ঢাকঢাক গুড়গুড় কিচ্ছু নেই। এবং তার বিভিন্ন ঘটনার যে ক্রোনোলজি, তার থেকে কতগুলো বিষয় সামনে আসছে যে সেনাপ্রধান বাংলাদেশের ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে মাছ ধরতে চাইছেন। সহজ ভাষায় বলতে গেলে খোলা জলে মাছ ধরতে চাইছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছিল 9 ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যখন সরকারি সফরে ঢাকায় গিয়েছিলেন, তখন নাকি তিনি গোপনে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। যদিও ভারতের সংবাদ মাধ্যম, ভারতের পররাষ্ট্র মন্ত্রক এই বিষয় নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি, সেনাপ্রধানও করেননি। তবে বাংলাদেশের সংবাদপত্রে খবরটি বেরিয়েছে। বিশেষত মতিউর রহমান চৌধুরীর মতো প্রবীণ সাংবাদিক এই খবরটি ব্রেক করেছিলেন। সেনাবাহিনী খবরটির সত্যতাও স্বীকার করেনি, খবরটি অস্বীকারও করেনি। বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধানের কাজকর্ম সম্পর্কে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলছেন। এখন প্রশ্ন হলো, তিনি কি ডার্ক হর্স নাকি ট্রোজান হর্স? ডার্ক হর্স বললাম এই কারণেই, বাংলাদেশে ক্ষমতা দখল করতে বিএনপি মরিয়া। এই অভ্যুত্থান করেছিল যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা একটা দল গঠন করে তারাও ক্ষমতার স্বাদ পেতে মরিয়া। যতদিন না তাদের দল গঠন হচ্ছে এবং তাদের একটা জনভিত্তি তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত তারা নির্বাচন ঘোষণা করতে দিতে চান না ইউনূসকে। সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, আবার একই সঙ্গে বলছেন তার মেয়াদে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে না, কিন্তু তার কার্যকারণ বলছে যে সেনাবাহিনী বা সেনাপ্রধান বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য মোটের উপর প্রস্তুত, অন্তত মানসিকভাবে প্রস্তুত। সময় ও সুযোগের সদ্ব্যবহার তিনি করবেন। সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, কিন্তু দিনক্ষণ তারিখ এখনো ঠিক করা হয়নি। বাংলাদেশে অতীতেও সেনা শাসন ক্ষমতা দখল করেছে,
ঠিক পাকিস্তানের মতো। তাই সেনার হাতে শাসন ক্ষমতা চলে যাওয়া এটা নতুন কিছু ব্যাপার নয়। তাই আমি বললাম যে তিনি হয়তো বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য যে শক্তি তৈরি হচ্ছে, বিশেষ করে বিএনপি যারা মনে করছে যে নির্বাচন হলে তারা বিপুলভাবে ক্ষমতায় আসবে, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্ররা এই মুহূর্তে নির্বাচন চাইছে না, অন্তর্বর্তী সরকার দোটানায় আছে, মুখ্য উপদেষ্টার প্রেস সচিব এক এক সময় এক এক রকম কথা বলছেন, ইউনূস ২৬ সালের জুন মাস পর্যন্ত সময়সীমা চেয়ে নিয়েছেন, যদিও জুন মাসে কিভাবে এই ভারতীয় উপমহাদেশে নির্বাচন করা সম্ভব আমার মাথায় ঢুকলো না। তখন ঘোর বর্ষায় কোথাও কখনো নির্বাচন হতে পারে না। তাই অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ নিয়ে এক এক রকম কথা বলছেন। বিএনপি মরিয়া হয়ে গেছে, নির্বাচন তারিখ ঘোষণার জন্য তারা লাগাতার চাপ দিচ্ছেন। খালেদা জিয়া ২ মাসের জন্য লন্ডন যাচ্ছেন, শোনা যাচ্ছে যে তার ছেলে তারেক জিয়ার সঙ্গেই তিনি লন্ডন থেকে ফিরবেন। তারেক জিয়ার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, সবকটা অভিযোগ কিন্তু এখনও বাংলাদেশের সরকার প্রত্যাহার করেনি, কয়েকটা প্রত্যাহার করা হয়েছে। আবার বাংলাদেশ জুড়ে একটা জল্পনা মাথাচাড়া দিচ্ছে যে -4 ফর্মুলা, অর্থাৎ শেখ হাসিনা দিল্লিতে আছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন, তারেক রহমান থাকেন লন্ডনে, একমাত্র দেশের মাটিতে ছিলেন খালেদা জিয়া, তিনিও যদি চিকিৎসার জন্য বাইরে চলে যান, তারপর তাকে যদি ফিরতে দেওয়া না হয়, তাহলে প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতারা বাংলাদেশের মাটিতে আর নেই, অর্থাৎ -4 ফর্মুলা। তখন কি সেনাবাহিনী ক্ষমতা দখল করবে অন্তর্বর্তী সরকারকে হটিয়ে দিয়ে? কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যারা ভেবেছিলেন যে মোহাম্মদ ইউনূস হচ্ছেন সর্বরৌখর বিশল্যকরণী, তাদের মোহভঙ্গ হয়েছে। তারাই এখন মনে করছেন যে আগের হাসিনা জমানাই ভালো ছিল, অন্তত খেয়ে পড়ে মোটা ভাত কাপড়ের অভাব ছিল না, এখন সেটারই অভাব প্রকট হয়েছে। এই প্রেক্ষিতেই অনেকে বলছেন যে সেনা প্রধান ক্ষমতার দৌড়ে আছেন, প্রকাশ করছেন না, তিনি আসলে ডার্ক হর্স। আর একদল বলছেন তিনি ট্রোজান হর্স, তিনি কোনো বৃহৎ শক্তির স্বার্থ সুরক্ষিত করার জন্য বাংলাদেশে সক্রিয় হয়েছেন। কেউ কেউ বলছেন যে ভারতের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, তাই ভারতের স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই তিনি কথা বলছেন এবং সেই জন্যই তিনি ভারত সম্পর্কে অত্যন্ত নমনীয় অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো বাংলাদেশের পক্ষে খুব দরকার। তার কারণ, জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। বাংলাদেশ অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে, স্টেবল থাকলে চট্টগ্রাম হিল ডিস্ট্রিক্ট অশান্ত হবে না, বাংলাদেশ মায়ানমার সীমান্তে শান্তি থাকবে। বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে যান, ভারতেরও বহু লোক বাংলাদেশে আসে, 2 দেশের মধ্যে সম্পর্ক আছে। কোনো চুক্তি হলে সেটা যেন ফেয়ার হয়, কিন্তু কখনো তিনি বলেননি যে ভারত আর বাংলাদেশ একটা সমকক্ষ দেশ। ভারত বাংলাদেশের থেকে বহু যোজন এগিয়ে সমস্ত স্বীকৃত মাপকাঠিতে। অর্থাৎ সেনাপ্রধান ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা বলেছেন, যেখানে অনেক উপদেষ্টা এমনকি খোদ ইউনূস এমনকি ছাত্ররা ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে সরব হয়েছেন। ভারত বাংলাদেশকে তার কলোনি বানিয়ে রেখেছিল, এই ধরনের ন্যারেটিভও তৈরি হচ্ছে। বিএনপির নেতারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছেন। কয়েকজন প্রাক্তন সেনাকর্তা 4 দিনের মধ্যে কলকাতা দখল করার হুমকি দিয়েছেন, যদিও তাদের অনেকেই অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। অনেক জঙ্গি জিহাদিরা, যাকে ইউনূস সরকার জেল থেকে ছেড়ে দিয়েছিল ক্ষমতায় আসার পর, তারা ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছেন। এই প্রেক্ষিতে সেনা প্রধানের ভারত সম্পর্কে নমনীয় মনোভাব, অনেকে বলছেন যে তিনি ভারতের স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই বকলমে কাজ করছেন, তিনি ভারতের ট্রোজান হর্স। তাহলে একদল বলছেন যে সেনাপ্রধান ক্ষমতা দখল করতে চান,
সেনা শাসন প্রতিষ্ঠা করতে চান, এই সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, কিন্তু দিনক্ষণ সময় এখনো নির্দিষ্ট করা যায়নি। অনেকগুলো ঘটনার উপর সেটা নির্ভর করবে। তাই মুখে তিনি যতই বলুন যে সেনাবাহিনী ব্যারাকেই থাকবে, রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সরকার তারাই সংস্কার করার দরকার হলে করবে, আবার একই সঙ্গে ইউনূস সরকারকে ব্যর্থতার জন্য কাঠগড়ায় তুলে দিয়েছেন। আবার অন্যদিকে বাংলাদেশে যখন সর্বত্র ভারত বিরোধিতার সুর চড়া হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্বয়ং ইউনূস, বৈষম্য বিরোধী ছাত্ররা, জামাত সরব হচ্ছেন, তখন সেনাপ্রধান ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। তাই অনেকে বলছেন তিনি হচ্ছেন ভারতের ট্রোজান হর্স। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি খুব খোলাটে। ধরুন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটা দিনক্ষণ ঘোষণা করল, তাতেও কিন্তু বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। তার কারণ আওয়ামী লীগের ভূমিকা কি হবে সেই নির্বাচনে? তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? ছাত্ররা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইউনূস সরকার এ বিষয়ে রাগ কাটছে না। আওয়ামী লীগের সমর্থক এখনো বাংলাদেশের 33-34% মানুষ, তারা যে কোনো নির্বাচনে নৌকা চিহ্নেই ভোট দেবেন। তাহলে শেখ হাসিনার সম্পর্কে কি অভিযোগ ছিল? তিনি নির্বাচনের নামে প্রহসন করতেন। বিএনপি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে একের পর এক নির্বাচন বয়কট করেছে। এখন অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো, সেখানেও যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে, তাহলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যাবে আন্তর্জাতিক মহলে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, প্রকৃত জনমতের প্রতিফলন তিনি ঘটাতে দিতেন না, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বাংলাদেশের নির্বাচন হলে আওয়ামী লীগ যদি তাতে অংশগ্রহণ করতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকার সেখানকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওই একই রকম রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ উঠবে। আমার ব্যক্তিগত ধারণা, এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়, মাৎসন্যায় চলছে। এই প্রেক্ষিতটা ইংরেজিতে বলেন সিচুয়েশন ইজ প্রেগনেন্ট উইথ পসিবিলিটিস। সেনাবাহিনীর ক্ষমতা দখলের আদর্শ সময় প্রস্তুত। সেনাকর্তা বলছেন যে তারা ব্যারাকেই থাকবেন, তারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন না। রাজনৈতিক বন্দোবস্ত, নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হবে, তারাই সংস্কার করবে। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে নির্বাচন করা সম্ভব নয়, বা নির্বাচন হলেও সেটাই প্রহসনের নির্বাচন হবে, তখন সেনাবাহিনী পরিস্থিতির বাধ্যবাধকতার দোহাই দিয়ে ক্ষমতা দখল করতেই পারে। তাই সেনাপ্রধান বলে রাখছেন নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে যে না, সেনাবাহিনী ক্ষমতায় আসবে না, ক্ষমতা দখল করতে চায় না। কিন্তু এ কথা তিনি বলেননি যদি এমন পরিস্থিতি হয় চূড়ান্ত মাৎসন্যায় ডামাডোল, তখন সেনাবাহিনী শুধুমাত্র ব্যারাকেই থাকবে, বলেননি তিনি। আর সেই পরিস্থিতি হবে না তার কোনো গ্যারান্টি আছে? সেই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তখন সেনাবাহিনী কিন্তু ক্ষমতা দখল করবে। তারা বলবে যে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, 18 কোটি বাংলাদেশের মানুষের স্বার্থে এই সন্ধিক্ষণে দেশকে বাঁচাবার জন্য তারা ক্ষমতা দখল করেছে, এবং তারা স্টেট অ্যাপারেটাসগুলোকে ঠিক করবে, তারপরে আবার তারা নির্বাচন করাবে। অর্থাৎ বকলমে সেনার শাসনই প্রতিষ্ঠা হবে। তাই অনেকে বলছেন তিনি ডার্ক হর্স। আর ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দেওয়া, এটা অনেকে বলছেন। আমি জানি না সেই বৈঠক হয়েছে কিনা। বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকের পরই সেনাপ্রধানের ভারত সম্পর্কে সুর নরম, ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দেওয়া। তাহলে কি তিনি ভারতের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য কাজ করছেন? এই প্রশ্নটাও বাংলাদেশে উঠছে। তাই কেউ বলছেন তিনি ক্ষমতা দখলের লড়াইয়ে 16 আনার উপর 18 আনা আছেন, তিনি ডার্ক হর্স। আবার অনেকে বলছেন
যেভাবে তিনি ভারত সম্পর্কে সুর নরম করেছেন, তিনি ভারতের ট্রোজান হর্স। ভবিষ্যৎ বলবে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই গুরুত্বপূর্ণ সময়ে সত্যিকারের ভূমিকাটা কি ছিল। ইতিহাস বিচার করবে।